আমি আমি স্ট্র্যাটেজি বলা যায়, এটা প্রত্যেকটা ফ্রেম আমি বুঝা শুই না, তারপরে হচ্ছে টিজার কাট করছি। আমি জানি আচ্ছা। যে এই যে নিতু হত্যা, তারপর হচ্ছে যে নিউজটা হচ্ছে যে এতজন মন্ত্রীর লাশ পাওয়া গেছে, এগুলো আমি রাইট। বুঝে শুনে টিজার কাটে ইউজ করছি। দেখেন একটা 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 ঘোরের মধ্যে কিন্তু আছে, নায়িকাকে এত ভালোবাসতেছে, আবার তার হত্যারই বিচার চাচ্ছে, আবার মানে হুট করে রেপিস্ট বলতেছে, আবার দেখা যায় যে লাস্ট ফ্রেমে, আগের ফ্রেমে যায় দেখি যে যিশু রেপ করে উঠতেছে, চেইন লাগাচ্ছে যিশুদা। তো সবকিছু মিলায় কিন্তু আসলে রিভিল হয় না আমার মনে হয়, সবাই মনে হয় যে যার যার মতো করে কিছু একটা হ্যাঁ, বুঝে নিচ্ছে, আর ওইটাই আমি চাইছিলাম যে সবাই সবার মতো করে বুঝে। তো খুব হয় না যে আমার কাছে অ্যানিমেলের অথবা বিক্রামের, আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে ভায়োলেন্স ডিজাইন আমার কাছে খুব ভালো লাগছে। এর মানে আচ্ছা। এই না যে গল্প কপি অথবা একদম হুবহু ভায়োলেন্স ডিজাইন করা হয়েছে, বিষয়টা এরকম না। ওইখান থেকে আমার ভালো লাগার জায়গাটা তৈরি হয়েছে, যে আমি ইন্সপায়ার্ড হয়েছি যে ওকে ঠিক আছে, এটা ভালো লাগছে আমার কাছে। কিন্তু সাকিব ভাইয়ের জন্য কোন রকম চাপ অনুভব করি নাই। উনি আসলে আগে থেকেই আর কি পুরা জিনিসটা এত স্বচ্ছ করে নেয় পরিচালকের সাথে, টিমের সাথে, যা আসলে কোনো চাপ মানে অনুভব করা যায় না। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তানভীর তারেক শোর স্পেশাল এপিসোডে। আজকে যার সাথে কথা বলবো, ওর সাথে আমার প্রথম আলাপ। তবে ওর কাজের প্রতি অনুরাগ বা কাজ দেখা হয়েছে বিচ্ছিন্নভাবে অনেক আগে থেকেই। একটা বড় সড়ো কাজ করে ফেলেছে। শুধু বড় সড়ো না, আমরা যদি বলি যে বাংলাদেশে এই যাবৎকালে এত বাজেট এবং এত অ্যারেঞ্জমেন্টের কাজ এ পর্যন্ত হয়নি। পাশাপাশি আমাদের সুপারস্টার শাকিব খানকে নিয়ে ঈদের ছবির নির্মাতা সবসময় একটি স্পেশাল ভূমিকা রাখে। সেই পরিচালক যিনি সেই ছবির কারিগর, মেহেদী হাসান হৃদয়। আমি একটু স্ক্রিনে আনি হৃদয়। অভিনন্দন প্রথমে। থ্যাংক ইউ ভাইয়া, কেমন আছেন আপনি? ভালো। প্রথমত শাকিবের ছবি করলে বা ঈদের ছবি হলে ছবি রিলিজের আগেই পরিচালক অভিনন্দন পায়, ব্যাপারটা কেমন লাগে? না, ভালোই লাগে ভাইয়া, স্বাভাবিক। অভিনন্দন জানাইলে, যে কোনো জিনিসই অভিনন্দন জানানোর রাইট। পর তো লাগাটাই স্বাভাবিক, ভালোই লাগে। এবার বল, প্রেশারটা কেমন হয়? মানে এত বড় সুপারস্টারকে এই অরাটা নিয়ে কাজ করলে মেন্টাল প্রেশারটা কেমন থাকে? না ভাইয়া, অ্যাকচুয়ালি যে কোনো কাজ করতে গেলে তো একটা মেন্টাল প্রেশার থাকেই, কিন্তু এটা যে সাকিব ভাইয়ের সাথে কাজ করার জন্য অথবা কাজ করার ফলে একটা মেন্টাল প্রেশার থাকবে, বিষয়টা তা না। ধরেন আমরা যদি কোনো ফিকশনের শুটিংও যাই, আউটডোর যদি শুটিং করি, দেখা দেখা গেল ওয়েদার খারাপ, বৃষ্টি আসবে, তো আমাদের তো পুরো ডেটাই লস। তো ওই রকম যেমন একটা মেন্টাল প্রেশার থাকে, এইরকম শুটিং এ তো একটা মেন্টাল প্রেশার থাকবেই। কিন্তু সাকিব ভাইয়ের জন্য কোনো রকম চাপ অনুভব করি নাই। উনি আসলে আগে থেকেই আর কি পুরা জিনিসটা এত স্বচ্ছ করে নেয় পরিচালকের সাথে, টিমের সাথে, যা আসলে কোনো চাপ মানে অনুভব করা যায় না। বড়বাদের একদম ফার্স্ট মিটিং এর আলাপটা একটু শুনতে চাই, সাকিবের সাথে এবং টোটাল মিলায় প্রোডিউসারের সাথে সবকিছু মিলে একটু গল্পটা শুনতে চাই। প্রথম আলাপটা কবে হয়েছিল? সাকিব ভাইয়ের সাথে আলাপ হয়েছে ভাইয়া 2023-এর অক্টোবরে, খুব সম্ভবত আচ্ছা। 15-20 তারিখে। আমি একটা কাজ করি আরটিভির ওটিটি প্ল্যাটফর্মের জন্য, একটা ওয়েব ফিল্ম বানাই আমি, নাম হচ্ছে টাকশাল। ওইখানে মিশা সাহেব অ্যাক্টিং করে, মিশা সওদাগর ভাই। তো কাজটা খুব ভালো যায়, ভালো যাওয়ার ফলে যেটা হয়, উনি আমাকে বলে যে তুমি তো ফিল্ম বানাইতে পারো, ফিল্ম বানাও না কেন? পরে বললাম ভাই আমার কাছে একটা গল্প আছে, আমি বানাইতে চাই। পরে বললো যে কাকে নিয়ে বানাইতে চাও? পরে বললাম আমার আসলে গল্পটা ডিমান্ড করে সাকিব ভাইয়ের কাছে, সাকিব ভাইকে, তো আমি সাকিব ভাইকে নিয়ে বানাইতে চাই। পরে গল্পটার লাস্ট সিকোয়েন্সটা ওনাকে একটু শোনাইছি, অল্প একটু, জাস্ট একটা লাইন। তো উনি ওই দিন আর আমাকে কোনো কিছু বলে নাই। ঠিক তারপরের দিন উনি আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পরে বললো যে কি অবস্থা, কোথায় আছো? বললাম এই জায়গায় আসছি, কোথায় যেন আমি ছিলাম মনে নেই। তো পরে বললো সাকিবের সাথে একটু কথা বলো। তো সালাম দিলাম, ভাইয়া কেমন আছেন? পরে বললো সবাই তোমার কথা বললো। আচ্ছা। পরে বললাম যে ভাইয়া হ্যাঁ, আমি আসলে আপনাকে একটা গল্প শোনাইতে চাই, যদি আপনি পারমিশন দেন। পরে বললো ঠিক আছে, আসো তুমি। তারপরের দিন আমি গেলাম, যাওয়ার পরে গল্পটা আমি শুনাই। গল্পটা শোনানোর পরে উনি মানে খুব এক্সাইটেড হয়ে যায়, গল্পটা ওনার খুবই ভালো লাগে। তো আমাকে বলে যে গল্পটা আমার ভালো লাগছে, আমি কাজটা করতে চাই, তোমার কাছে কোনো প্রডিউসার আছে নাকি আমি করবো? তো আমার কাছে প্রডিউসার ছিল, এটা অনেক আগেই ছিল। অনেক আগে বলতে এরকম আমার এখন যে আমার প্রডিউসার যারা, আমি একবার মালয়েশিয়া শুটিং করতে যাই ঠিক করোনার পরে পরে। তো আমার বন্ধুলা ভাই, এই দুজন প্রডিউসার যারা, তো ওনারা ওইখানে শুটিং টুটিং দেখে, তখন আমার ভাইই আমাকে বলে, উনি একটা ইন্টারভিউতে বলছিল শরৎ বেঞ্চার মিউজিকে, উনি বললো যে আপনি সিনেমা বানান। পরে বললাম ভাইয়া এখন না, আমি সময় হলে আপনাকে জানাবো।
আচ্ছা দেন এর মাঝখানে ওনার সাথে টুকটাক কথা, তো আমি ওনাকে ফোন দিই, ফোন দেওয়ার পরে উনি রাজি হয়, এই আর কি, এভাবেই শুরু আচ্ছা। হয় যায়, ওই দিনই সবকিছু হয়ে যায়। একটা বিষয়ে সবসময় আলোচনা করা হয় যে বিগ বাজেট, বিগ অ্যারেঞ্জমেন্ট, কিন্তু পরিচালক হিসাবে কি বাজেট ম্যাটার করে কিনা? ধরা যাক সাকিবের বাদে অন্য কাউকে নিয়ে ভাবলে বাজেটটা অন্যভাবে হতো কিনা? কি মনে হয় পরিচালকের সাথে অ্যারেঞ্জমেন্টটা কি থাকে? বাজেট কতটা ম্যাটার করে ভাইয়া মুভিতে? অফকোর্স বাজেট ম্যাটার করে, এইটা আমার কাছে মনে হয় পুরোটাই গল্পের উপর ডিপেন্ড করে। ধরেন আমার সিনেমার এত বাজেট হওয়ার কারণটা হচ্ছে আমার সিনেমার গ্র্যান্ডারটা একটু বেশি, আপনারা টিজার দেখে হয়তো একটু বুঝতে পারছেন, বিশাল বিশাল। লোকেশন, গাড়ি টাড়ি সব মিলায় আর কি, দ্যাটস ওয়াই এই সিনেমার বাজেট বেশি হয়েছে। যদি সিনেমা লাইজার দ্য লাইফ এত বড় গ্র্যান্ডারের না হইতো, নিশ্চয়ই এত টাকা সিনেমার বাজেট হইতো না। তো এটা আসলে গল্পের উপর ডিপেন্ড করে। আর অবশ্যই একটা ভালো সিনেমা বানাইতে হইলে একটা ভালো বাজেটের দরকার আছে। আচ্ছা, সেক্ষেত্রে একটা সাথে সংযুক্ত প্রশ্ন করি, বাজেট এবং বিজনেস ভায়াবল বাংলাদেশ সহ বাংলা ছবির ইন্ডাস্ট্রি, এইটার কথা চিন্তা করে আমাদের বাজেট একটা বড় ভীতি নাকি? মানে অনেকেই একটু বলার চেষ্টা করে যে এত বড় বাজেটের ছবির বাজার নাই, অমুক নাই তমুক নাই, নাকি মেরিটের অভাব, কোনটা মনে হয়? আমি যেটা বিশ্বাস করি ভাইয়া, যদি গল্প ভালো হয়, নির্মাণ ভালো হয়, আপনার ছবি তো মানুষ দেখবে। আর যদি দেখে তাহলে তো আপনার সিনেমার টাকাটা উঠে আসবে। প্রিয়তমার টাকা উঠে আসছে না, তুফানের টাকা উঠে আসছে না, 7-8 কোটি টাকা বাজেটের ছিল, গল্প ভালো হয়েছে, নির্মাণ ভালো হয়েছে, টাকা উঠে আসছে। তো আমার কাছে মনে হয় যে গল্প এবং নির্মাণ দুইটা যদি একদম ঠিকঠাক থাকে, তাহলে বাজেট আসলে খুব বেশি ম্যাটার করে না। ছবির ক্ষেত্রে চিত্রনাট্য এবং কিছু মিলে কোন জনরা হৃদয়ের পছন্দ, কোন জনরায় কাজ করতে ভালোবাসে? আমার সত্যি বলতে একটু অ্যাকশন ভায়োলেন্স জনরার কাজ করতে পছন্দ, দ্যাটস ওয়াই আমি প্রথম সিনেমাটায় রোমান্স এন্ড ভায়োলেন্স জনরার বেছে নিছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং প্রথম সিনেমার টিজার নিয়ে তুমুল আলোচনা এবং প্রশংসায় ভাষ্য, নিশ্চয় আমিও একটা ভিডিও আপলোড করেছি, লিখেওছি একটা অনলাইন পোর্টালে। তো আমার কাছে প্রশ্ন, কয়েকজনের কাছে একটা কৌতূহল, প্রথম দিকে গল্পের বিষয়টা রিভিল করা হয়েছে নাকি আসলে রহস্য রেখেছে হৃদয়, যে নায়িকা মারা যায়, এটা অনেকেই বলছে, আমিও একটু খুঁজে দেখলাম, না তুমি রিভিল করে দিচ্ছ, এটা কি নাকি তোমার একটা স্ট্র্যাটেজি? না, এটা স্ট্র্যাটেজি বলা যায় এখনই কিছু বলতে পুরাটা। চাও না? আমি স্ট্র্যাটেজি বলা যায়, এটা প্রত্যেকটা ফ্রেম আমি বুঝা শুই না, তারপরে হচ্ছে টিজার কাট করছি। আমি জানি যে এই যে নিতু হত্যা, তারপর হচ্ছে যে নিউজটা হচ্ছে যে এতজন মন্ত্রীর লাশ পাওয়া গেছে, এগুলো আমি বুঝে শুনে টিজার কাটে ইউজ করছি। দেখেন একটা 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 ঘোরের মধ্যে কিন্তু আছে, নায়িকাকে এত ভালোবাসতেছে, আবার তার হত্যারই বিচার চাচ্ছে, আবার মানে হুট করে রেপিস্ট বলতেছে, আবার দেখা যায় যে লাস্ট ফ্রেমে, আগের ফ্রেমে যায় দেখি যে যিশু রেপ করে উঠতেছে, চেইন লাগাচ্ছে যিশুদা। তো সবকিছু মিলায় কিন্তু আসলে রিভিল হয় না আমার মনে হয়, সবাই মনে হয় যে যার যার মতো করে কিছু একটা বুঝে নিচ্ছে, আর ওইটাই আমি চাইছিলাম যে সবাই সবার মতো করে বুঝে। খুব স্বাভাবিকভাবে এই ধরনের ভায়োলেন্স ছবিতে আমরা মেলানোর চেষ্টা করি আশপাশের ছবিগুলোর সাথে, এবং এটাও এখানে আলোচনা করা হচ্ছে। তো এই প্রেশারটা কেমন, যে আমার নিশ্চয়ই রণবীরের ছবিটার সাথে মেলানোর চেষ্টা হবে, আমার থেকে ওর থেকে বেরোয় স্কেলের বাইরে কাজ করতে হবে, মানে পরিচালকের ওই জায়গাটা কতটা ফাইট দিতে হয়? না, ফাইট বলতে কি, দেখেন ভাইয়া, রণবীরের যে সিনেমাটার কথা নিয়ে মোটামুটি টুকটাক লেখালেখি হচ্ছিল, যে অ্যানিমেল, অ্যানিমেলও কিন্তু আপনি দেখছেন কিনা আমি জানি না, অ্যানিমেলও কিন্তু একটা ইংলিশ সিনেমার মোটামুটি পুরো গল্প কপি না, গল্প না, ভায়োলেন্স, কিয়ানু রিভসের। হ্যাঁ, ভায়োলেন্স ডিজাইন কপি, ভায়োলেন্স ডিজাইনটা এরকম করছে আর কি। তো হয় না যে আমার কাছে অ্যানিমেলের অথবা বিক্রামের, আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে ভায়োলেন্স ডিজাইন আমার কাছে খুব ভালো লাগছে। এর মানে এই না যে গল্প কপি অথবা একদম হুবহু ভায়োলেন্স ডিজাইন করা হয়েছে, বিষয়টা এরকম না। ওইখান থেকে আমার ভালো লাগার জায়গাটা তৈরি হয়েছে, যে আমি ইন্সপায়ার্ড হয়েছি যে ওকে ঠিক আছে, এটা ভালো লাগছে আমার কাছে। এই আর এটা আমি প্রেশার হিসাবে নিচ্ছি না, কারণ সবাই সবার মতো করে বলবে, সবাই যে একই রকম বলবে বিষয়টা তা না, কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, কেউ নেগেটিভ বলবে, কেউ পজিটিভ বলবে, আপনি সবাইকে খুশি করতে পারবেন না। শিল্পের নিয়মটাই এমন, যে যার মতো করে বলার চেষ্টা করবে, তুমি তোমার মতো করে ছবি আঁকবা। 23-এ যখন আলাপ হচ্ছিল তখন মেবি তুফান রিলিজ হয়নি, রাইট? না, তুফান রিলিজ হয়নি। সো এর আগে সম্ভবত ভাইয়া রাজকুমারের শুটিং চলতেছিল, রাইট, প্রিয়তমা ব্লকবাস্টার হিট হলো। হ্যাঁ, তো তুফান দেখে কি একটু ইয়ে হলো যে না ঠিক আছে, আমি যা চিন্তা করলাম তার পার্ট 1 কি মানে এই টাইপের একটা গ্রেঞ্জার, নাকি একেবারে আলাদা, তুফান এবং বরবাদকে মেলানো যাবে না?
মানে না ভাই, টেস্টের দিকে না, একদমই মিলানো যাবে না, আচ্ছা একদম মিলানো যাবে না, একদমই মিলানো যাবে না। তুফান দেখা হয় না ভাইয়া, তুফানের আগেই তো আমি গল্প এটা বানাইছি।